আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কলকাতা হাইকোর্টে এমন কোনো নির্দেশ নেই যে নির্দেশের ফলে 10 লক্ষ লোকের চাকরি হওয়া সম্ভব, অথচ কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে সেই চাকরি আটকে আছে। আপনি আদতে কি বলতে চেয়েছেন? 10 লক্ষ চাকরি নাকি 10 লাখে চাকরি? আসলে এই রাজ্যে তো চাকরি বিক্রি হয়, চাকরির দাম ঠিক হয়। আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন? একজনেরও চাকরি যাবে না। কেন? যারা সাদা খাতার মাস্টার তাদের কেন চাকরি যাবে না? তাদের প্রত্যেকের চাকরি যাবে, একজনেরও চাকরি থাকবে না। একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী বলছেন যে ওনার হাতে 10 লক্ষ চাকরি আছে, কিন্তু হাইকোর্টে আপনারা বারবার নাকি মামলা করছেন, তার জন্য উনি চাকরি দিতে পারছেন না। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, একজন আইনজীবী হিসাবে আমি মামলাকারী নই, আমি যিনি মামলাকারী থাকেন তার হয়ে রিপ্রেজেন্ট করি। দ্বিতীয় কথা বলি যে কলকাতা হাইকোর্টে এমন কোনো নির্দেশ নেই যে নির্দেশের ফলে 10 লক্ষ লোকের চাকরি হওয়া সম্ভব, অথচ কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে সেই চাকরি আটকে আছে। যদি মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চে কথা বলে থাকেন, তাকে আমি প্রথম বলবো সেই নির্দেশনামাটি দেখান। দ্বিতীয় কথা বলবো যে নির্দেশনামা তো তখন তৈরি হবে যখন আপনি 10 লক্ষ লোকের চাকরি দেবেন বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবেন। আপনি প্রথমে সেই অ্যাডভার্টাইজমেন্টটি দেখান যেখানে লেখা আছে 10 লক্ষ ভ্যাকেন্সি আছে। একাদশ দ্বাদশ নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি 2016 সালের সিলেকশন প্রসেস। এখনো পর্যন্ত নতুন করে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। আপার প্রাইমারির সর্বশেষ স্টেট কন্ডাক্ট হয়েছে 2015 সালে, আজকে 2024 সাল। 2016 সালের সিলেকশন প্রসেস। এখনও পর্যন্ত হাইকোর্টে এই কিছুদিন আগে এই যে স্টে হয়ে আছে সেটি শুনানি শেষ হলো। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে স্টে হয়ে আছে, সিএবি করেছে মামলাটি। নতুন করে কোনো টেট কন্ডাক্ট করার জন্য কোনো নোটিফিকেশন দেননি আপার প্রাইমারি। এই রাজ্যে আপার প্রাইমারি সর্বশেষ টেট হয়েছে 2015 সালে, 2024 সাল। এতগুলো বছর ধরে একটা আপার প্রাইমারি টেট হলো না। আপনি বলছেন 10 লক্ষ চাকরির দেবেন, কিন্তু সে চাকরি কোন কোন সেক্টরে দেবেন? শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, কোন দপ্তরে কতগুলো করে ভ্যাকেন্সি আছে এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, সেটার আমি বলবো যে সেটার একটা তালিকা দিন। এবং এই রাজ্যের আমি সাধারণ যুবক যুবতীদের বলবো, বেকার যুবক যুবতীদের, যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই অ্যাডভার্টাইজমেন্টটি চেয়ে নিন নবান্নে গিয়ে, যে যেখানে লেখা আছে 10 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে। উনি আদতে কি বলতে চেয়েছেন? 10 লক্ষ চাকরি নাকি 10 লাখে চাকরি? আসলে এই রাজ্যে তো চাকরি বিক্রি হয়, চাকরির দাম ঠিক হয়। তা উনি কি বলতে চেয়েছেন যে 10 লক্ষ চাকরি প্রস্তুত নাকি 10 লাখে চাকরি প্রস্তুত? এ রাজ্যে দেখা গেছে ওনার আশেপাশে যারা বসতেন, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য যারা ওনার আশেপাশে বসতেন, তারা চাকরি বিক্রি করেছেন বাজারে। উনি কি সেই বাজারে বিক্রি হওয়া চাকরির রেটটা বলে দিয়েছেন, নাকি 10 লক্ষ জনকে চাকরি দেবেন সেটা বলতে চেয়েছেন? ওনাকে সেটা পরিষ্কার করতে হবে। আর এই 10 লক্ষ লোকজনকে চাকরি দিতে গেলে 10 লক্ষ ভ্যাকেন্সি থাকা প্রয়োজন, আর 10 লক্ষ ভ্যাকেন্সি সম্বলিত সেই অ্যাডভার্টাইজমেন্ট থাকা প্রয়োজন। আদালত তো তারপরে আসবে। আদালতে তখনই একমাত্র স্টে হয় যখন প্রাইমা ফেসি কেস মেড আউট হয়। আপনি যদি চুরি না করেন তাহলে কখনোই আদালত স্টে দেবে না। আর দ্বিতীয় কথা বলি যে যদি আপনি মনে করেন অর্থের বিনিময়ে চাকরি দেবেন, তাহলে অবশ্যই মামলা হবে, অবশ্যই মামলা করব একজন আইনজীবী হিসেবে। এবং আপনাদেরকে যারা এই সাদা খাতার মাস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অর্থের বিনিময়ে তাদের চাকরি দেবেন, তাদের প্রত্যেককে জেলে ভরার সুবন্দোবস্ত করব। আপনি পারলে আটকে নেবেন। এবং আমি আবারও বলছি, যদি আপনি মনে করেন যে ঘুষ নিয়ে অর্থের বিনিময়ে চাকরি দেবেন, তাহলে অবশ্যই মামলা হবে এবং সেই মামলা করব। এবং যারা যারা এই অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার জন্য কোনোভাবে এই বিষয়টির সঙ্গে যুক্ত থাকবে, তাদের প্রত্যেককে জেলে পাঠাবো। তাহলে কি চাকরি দেওয়ার ব্যাপারটা পুরোটাই সেটিং? দেখুন, এই রাজ্যে চাকরি যদি আপনি দেখেন, 2016 সালের সিলেকশন প্রসেস, 4টে সিলেকশন প্রসেস। আপনি প্রাথমিকের ক্ষেত্রে দেখুন, যে অর্থের বিনিময়ে বেশিরভাগ চাকরিটা হয়েছে। একদম যোগ্য নেই আমি এই কথা বলছি না, নিশ্চিতভাবে কিছু যোগ্য ছেলেমেয়ে রয়েছে, কিন্তু বেশিরভাগটাই দেখবেন
অযোগ্যরা তারা চাকরি পেয়েছে। সাদা খাতার মাস্টার আছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, নন লিস্টেড ব্যক্তিরা তারা চাকরি পেয়েছে, রিজার্ভেশন পলিসি ভায়োলেট করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেট করে চাকরি পেয়েছে। এই সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু এখানে রাজ্য সরকার ছিল, নিয়োগকারী সংস্থা ছিল, যেমন এসএসসি, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা থাকা সত্ত্বেও এই দুর্নীতিগুলো হয়েছে এবং তারাই এই পদ্ধতিগুলো, এই নিয়োগ পদ্ধতিগুলো তারাই পরিচালনা করেছে। সরকার চুপচাপ সেগুলো দেখে গেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। উল্টে আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন, একজনেরও চাকরি যাবে না। কেন? যারা সাদা খাতার মাস্টার তাদের কেন চাকরি যাবে না? তাদের প্রত্যেকের চাকরি যাবে, একজনেরও চাকরি থাকবে না। এবং ভবিষ্যতে এরা প্রত্যেকেই যারা এই চাকরি পেয়েছেন, আজকেও মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি স্টেটকে, আজকে যিনি স্টেটের হয়ে রিপ্রেজেন্ট করেছেন তাকে বলেছে যে তুমি এই নিয়ে ইনস্ট্রাকশন নিয়ে এসো। তিনি একটি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই সিআইডি তদন্তের ফলে বেশ কিছু শিক্ষককে, যারা অবৈধ শিক্ষক হিসাবে চিহ্নিত হয়েছে, যে তাদের চাকরি চলে গেছে, আজকে স্টেটকে এই ইনস্ট্রাকশন নিয়ে আসতে বলেছেন যে তাদের কাছ থেকে তারা যে অর্থগুলো পেয়েছে, মানে অ্যাজ এ স্যালারি, সেই স্যালারিটি কীভাবে রিকভার করা যায় তার জন্য স্টেটকে বলেছে ইনস্ট্রাকশন নিয়ে আসতে, যাতে তাদের এই যে তারা যে স্যালারিগুলো পেয়েছে সেটা পুরোটি রিকভার করতে হবে। কারণ এটা হচ্ছে জনগণের দেওয়া অর্থ, জনগণ কর হিসেবে দেন এই অর্থগুলো সরকারকে। সরকার সেই জনগণের প্রদেয় করের টাকা দিয়ে শিক্ষক নিয়োগ করেন। তারা যদি কেউ অবৈধ পদ পেয়ে গিয়ে সেই চাকরিগুলো পান, তারা স্যালারি হিসেবে যে টাকা পাবেন সে টাকা ফেরত দিতে হবে। আজকে মহামান্য বিচারপতিও সেই নির্দেশ দিয়েছেন, বলেছেন স্টেটকে বলেছেন যে তোমরা কি করে সেটা রিকভার করবে, সেটা তোমরা আদৌ করবে কি না, বা করলে কিভাবে করবে, সেই ইনস্ট্রাকশন নিয়ে এসে আদালতে জানাতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন ওবিসিদেরও নাকি চাকরি যাবে না, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ওবিসি নিয়ে যে জাজমেন্টটি হয়েছে, সেই জাজমেন্টটির পরিপ্রেক্ষিতে সেটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ আছে, সেটা অন্য বিষয়, সেটা আমরাও চ্যালেঞ্জ করেছি। কিন্তু এই মুখ্যমন্ত্রী যদি সঠিকভাবে যদি এই ওবিসি লিস্ট তৈরি করতেন, এরা অনেকেই ওবিসি হওয়ার যোগ্য, কিন্তু যেহেতু আইন মেনে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অকর্মণ্যতার জন্য, তার অদক্ষতার জন্য যারা যোগ্য, যারা ওবিসি হিসেবে তালিকাভুক্ত হতে পারত, তারাও ওবিসি হিসেবে আজকে ট্রিটেড হচ্ছেন না, শুধুমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের অদক্ষতা, অকর্মণ্যতা এবং আইনি যে দক্ষতা, যে আইন সম্পর্কে সাধারণ জ্ঞান সেটা না থাকার জন্য। যদি আইন মেনে এদের ওবিসি লিস্টে তালিকাভুক্ত করতো, একজনেরও ওবিসি তালিকা থেকে এই যে বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে, সেটা বাতিল হতো না। এই যে চাকরি বাতিল, এই বিষয়টিকে মানে সরাসরি নিশানা করা হয়েছে বিজেপিকে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, শুধু বিজেপি নয়, বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলকে নির্দেশ তিনি নিশানা করেছেন। বিশেষ করে বামেদের তো যেহেতু আমরা মামলা করি, সে তো বারবার তিনি আক্রমণ করেন, সেটাও কোনো বিষয় নয়। দেখুন, এই মামলাকারী না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম। মামলাকারী কারা? এই সমস্ত মামলার ক্ষেত্রে আপনি যদি দেখেন, এসএসসির ক্ষেত্রে, প্রাথমিকের ক্ষেত্রে, এরা মামলাকারী কারা? শেতাবুদ্দিন, নাসরিন, লক্ষ্মী টুঙ্গা, আব্দুল গনি আনসারি, এরা কেউ বিজেপি বা কংগ্রেস বা সিপিএম না। বিজেপি মামলা করেছে, না সিপিএম মামলা করেছে, না কংগ্রেস মামলা করেছে। মামলাকারী হচ্ছে রাজ্যের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যাদের লিস্টে নাম আছে, শেতাবের লিস্টে নাম আছে, শেতাবের পরের ব্যক্তি চাকরি পেয়ে গেছে। নাসরিনের লিস্টে নাম আছে, নাসরিনের লিস্টে নাম থাকা সত্ত্বেও নাসরিন চাকরি পেল না, অথচ ওই বাংলা সাবজেক্টেই যার লিস্টে কোথাও নাম নেই সে চাকরি পেয়ে গেছে। নাসরিন তার উদাহরণ দিয়ে মামলা করেছিল, তার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, শেতাবের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, আব্দুল গনি আনসারির মামলায় শেতাবের সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, লক্ষ্মী টুঙ্গার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। ফলে একটা সোমেন নন্দীর মামলায়, প্রাথমিকের ক্ষেত্রে সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। সেই সোমেন নন্দীকে চ্যালেঞ্জ করে, সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন। তারপরে সিবিআই তদন্তের নির্দেশ আটকায়নি, রাজ্য সরকার ছুটেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটেছেন, একাধিক ব্যক্তি ছুটেছেন এই সিবিআই তদন্তের নির্দেশ আটকাতে। কিন্তু তারপরেও সিবিআই তদন্তের নির্দেশ একদম অ্যাজ ইট ইজ, যেমন কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই রয়েছে, আজও তদন্ত হচ্ছে। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, এক,
সিবিআই তদন্ত এবং ইডি তদন্ত সেটা দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা যোগ্য ব্যক্তি তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে। তৃতীয় হচ্ছে এই অযোগ্য ব্যক্তিদের প্রত্যেককে চাকরি থেকে বের করতে হবে এবং তারা যে স্যালারি পেয়েছে সেই স্যালারি ফেরত দিতে হবে। এবং চতুর্থ হচ্ছে এই যে বলছেন 10 লক্ষ চাকরি প্রস্তুত, এই 10 লক্ষ কেন, তার থেকেও বেশি শূন্য পদ থাকলে প্রত্যেককে চাকরি দিতে হবে। এবং সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে অর্থ নিয়ে আপনি চাকরি দেবেন, তাহলে আমরা 100 বার নয় 1000 বার মামলা করব। আমাদের কাছে মক্কেল এলে অবশ্যই মামলা করব এবং যাতে কোনোভাবে আপনি টাকা না নিতে পারেন তার জন্য সমস্ত রকমভাবে লড়াই চালিয়ে যাব। এবং যাতে ভবিষ্যতে এই ধরনের উদাহরণ কখনোই তৈরি না হতে পারে যে একজনেরও চাকরি যাবে না, প্রত্যেকের চাকরি যাবে। এবং প্রত্যেককে যারা চাকরি পেয়েছেন অবৈধভাবে তাদের প্রত্যেকের চাকরি যাবে। প্রত্যেককে তাদের যে স্যালারি হিসেবে যে টাকা পেয়েছেন তাদের প্রত্যেকে সেই স্যালারি ফেরত দিতে হবে। মহামান্য বিচারপতি আজকে বলেওছেন উইথ 12% ইন্টারেস্ট রিকভার করতে। আজকে মৌখিক নির্দেশ দিয়েছেন, স্টেটকে বলেছেন ইনস্ট্রাকশন আনতে। আমি বলবো যে ভবিষ্যতে অপেক্ষা করুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। এই যে বলছেন না যে একজনেরও চাকরি যাবে না, আমি বলছি প্রত্যেকের চাকরি যাবে, একজনেরও চাকরি থাকবে না এবং প্রত্যেককে যে স্যালারি পেয়েছেন তা ফেরত দিতে হবে। শেষ প্রশ্ন, এই যে এসএসসি কাণ্ডে পার্থর বাড়িতে রেড এজেন্সি যাওয়ার কথা বলেছেন এবং তার সঙ্গে তুলনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাহলে নিট কাণ্ডে কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে যাবে না রেড এজেন্সি? আচ্ছা, এই পার্থ চট্টোপাধ্যায় যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই তদন্ত করছে, তদন্তকারী সংস্থা, সেদিন তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করলো সন্ধ্যাবেলায়। সাংবাদিক সম্মেলন করে প্রথমে কি বলল যে পার্থদার যদি কিছু হয়ে যায় তাহলে দেখে নেবো এজেন্সিকে। তার কিছুক্ষণের পরেই যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতে শুরু করলো তখন বলতে এই পার্থকে চিনি না। আজ 2 বছর সেই সময় দাঁড়িয়ে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে পার্থর বাড়িতে যদি রেড হয় তাহলে আরেকজনের বাড়িতে রেড হলো না কেন? তাহলে তৃণমূল কি দ্বিমুখিতা বলবেন আপনি? অবভিয়াস তৃণমূল কংগ্রেসের তাহলে স্ট্যান্ডটা কি? প্রথমে বলছেন পার্থর সঙ্গে আছি, তারপরে বলছেন এই পার্থকে চিনি না, আজকে বলছেন পার্থর বাড়িতে রেড হলে তাহলে অন্যজনের বাড়িতে রেড হবে না কেন? একবার বলছেন পার্থর সঙ্গে আছি, আর একবার বলছেন পার্থর সঙ্গে নেই, আবার বলছেন পার্থর সঙ্গে আছি। আসলে তৃণমূল কংগ্রেস আছে দুষ্কৃতীদের সঙ্গে, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে। এই যে বলছে না যে একজনেরও চাকরি যাবে না, এরা জানে যে চাকরি চলে গেলে এরা প্রত্যেকে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, এরা এই অর্থ আদায় করতে সেই সমস্ত লোকের কাছে পৌঁছে যাবে যাদেরকে এরা অর্থ দিয়েছে এবং তারাও নির্দিষ্টভাবে জানে তারা সেই অর্থগুলো কোথায় পৌঁছে দিয়েছে। আলটিমেট বেনিফিশিয়ারি কারা? কারণ এখানে 2 ধরনের বেনিফিশিয়ারি আছে। এক, যারা শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, শিক্ষাকর্মী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা এক ধরনের বেনিফিশিয়ারি। আর এক ধরনের বেনিফিশিয়ারি হচ্ছে যারা অর্থগুলো পেয়েছে। ফলে এই যারা অর্থগুলো দিয়ে চাকরি পেলো তাদের চাকরি চলে গেলে খুব স্বাভাবিকভাবে তারা সেই অর্থ ফেরত পেতে চাইবে। এই যাতে এই চাপটা না তৈরি হয়, বলবে দেখো তোমার জন্য তো আমি লড়ে গেছি, দেখো আমি সবাই দাঁড়িয়ে বলেছি যে একজনেরও চাকরি যাবে না, তারপরেও চাকরি কোর্টের নির্দেশে চাকরি চলে গেল, আমি কি করব? এই পথটিকে রাখার জন্য তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন, কিন্তু এই কথাবার্তা বলে কোনো লাভ হবে না। চাকরি যাবেই এবং প্রত্যেকের এই স্যালারি ফেরত দিতে হবে। এবং আগামী দিনে যারা এই যা টাকা পয়সা দিয়ে জমি বাড়ি বিক্রি করে যারা টাকা পয়সা দিয়েছে তারা মনে করেন যে তারা ছাড়বে, তারা প্রত্যেকে এদের কাছ থেকে টাকা আদায় করে ছাড়বে।